এই শোনো না, শালু এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। অপরাহ্নের প্রথম ভাগ। বিশালাকার ছাইরঙা অন্তরিক্ষের মধ্যখানে অবস্থানরত দিনপতি তার প্রভা ছড়াচ্ছে ব্যস্ততার সাথে। তার প্রস্থানের সে সময় হয়ে এসেছে। নিজস্ব দীপ্তিকে যতটা পারছে ততটা ছড়িয়ে দিচ্ছে অবনীতলে। এই মরুভূমির ন্যায় মস্ত দালান কোঠার মধ্যখানে এগিয়ে যাওয়া প্রশস্ত ধুলোময় পথকে পাড়ি দিয়ে বেশ দাপটের সাথে ডেইরি গেটে প্রবেশ করলো তিনখানা বিলাসবহুল গাড়ি। হুট করে এই বিকেলের দিকে এমন আগমনকে মেনে নিতে পারল না অনেকেই। ফলস্বরূপ কৌতূহল দৃষ্টিতে অবাকের ন্যায় দৃষ্টি দিল গতিশীল গাড়িগুলোর দিকে। হুস হুস করে ইঞ্জিন চালিত গাড়িগুলো এগিয়ে গেল ছেলেদের আবাসিক হলের দিকে। এবারে কেউ কেউ আন্দাজ করলো হুট করে চলে আসা এই অতিথিকে। তাদের আন্দাজ করা দৃষ্টিগুলোকে সত্য প্রমাণিত করে এই গাড়িগুলো থামলো কাজী নজরুল আবাসিক হলের সামনে। মুহূর্তেই দুপাশের গাড়ি থেকে নেমে এলো কালো পোশাক ও বন্দুকধারী বডিগার্ড। ডোর খুলতেই মধ্যখানে থাকা গাড়িটি থেকে দাপটের সাথে বেরিয়ে এলো পিরোজপুর ৩-এর নবনির্বাচিত সংসদ পরশ শিকদার। তার সাথে সাথেই ওপাশ থেকে বেরিয়ে এলো পার্সোনাল সেক্রেটারি রূপে থাকা মেজো ভাই পাভেল শিকদার। দ্রুত পায়ে হেঁটে গেল রিসিপশনের দিকে। পাভেল বডিগার্ডদের সেখানে থাকার আদেশ দিয়ে নিজেও ছুটলো ভাইয়ের পিছু পিছু। রিসিপশনে থাকা লোকটা তাদেরকে চেনে, দেখতেই হাসি দিয়ে সালাম দিল। বাম পাশে থাকা ফর্মটা বের করে দিতেই ত্রস্ত হাতে সই করে দিল পাভেল। পরশ এতক্ষণে ভেতরে ঢুকে গেছে। ফর্ম রেখে ভাইয়ের পেছনে জোর পায়ে ছুটতে নাগাল পেল না। দাঁতে দাঁত চেপে করুণ কণ্ঠে বলল, এত জোরে হাঁটছিস কেন? আমার তো তোকে ধরতে রীতিমতো দৌড়াতে হচ্ছে। ভাই, একটু তো এদের সামনে আমার প্রেস্টিজটা রাখ। কোনরূপ সাড়া পেল না পরশের থেকে। নিশ্চয়ই পিয়াসকে নিয়ে বেশ চিন্তিত। বুঝতে পারতেই নিজেও গম্ভীর হয়ে গেল পাভেল। গ্রাউন্ড ফ্লোরের শেষ প্রান্তের বাম দিকেই লিফট। এর আগে পরশ এলেও পাভেল আসেনি। ফলস্বরূপ ভাইয়ের পিছু পিছু ছোট বাচ্চাদের মতো ছুটতে হচ্ছে। ৩০২ নং রুমের সামনে গিয়ে দুবার টোকা দিতে ভিতর থেকে দরজা খুলে দিল আদনান। উল্টো ঘুরে পরশকে দেখেই দ্রুত খুলে রাখা শার্ট হাতে নিয়ে গায়ে জড়ানোর প্রয়াস করতেই ধরে ফেললো পাভেল। একটানে শার্ট ধরে ছুঁড়ে ফেললো ফ্লোরে। বাম হাত ধরে টেনে ঘুরিয়ে দিল উল্টো পিঠ। পুনরায় পিঠের দিকে তাকাতেই চিবুক শক্ত হয়ে গেল। স্টিকের আঘাতে ফর্সা পিঠময় লালচে হয়ে দৃশ্যমান হয়েছে। পিঠে তরল তেল জাতীয় কিছু অনুভব হতেই খাটের দিকে চাইল পরশ। পাশেই মলম রাখা, হয়তো মলম লাগাচ্ছিল। দাঁতে দাঁত চেপে অন্যদিকে তাকিয়ে রইল পিয়াস। রাগে ভেতরটা ফেটে যাচ্ছে। কার এত বড় সাহস তাকে না জানিয়ে ভাইকে খবর দিয়েছে? স্পর্শীর হাতে পড়েছিল ফোন। তার মানে কি ওই করেছে? ওকে তো ছিঁড়ে খাবে পিয়াস। এভাবে মার খেয়েছিস কেন? পরশের গম্ভীর প্রশ্নের মুখে তৎক্ষণাৎই ভাবনা থেকে বেরিয়ে এলো পিয়াস। আমতা আমতা করে বলল, তেমন কিছু না ভাই, ও আমি সামলে নেব। তুমি কেন আবার কষ্ট করে আসতে গেলে? ঠোঁট দুটো গোল করে বিরক্তিকর নিঃশ্বাস ফেললো পাভেল। বলল, কেউ তো শুধু শুধু এমন বেতরক পেটাবে না। কি করেছিলি তুই? পড়তে এসেছিস ভালো কথা, কিন্তু এমন ১২ মাসে ১২ বার নালিশ আসবে কেন? আর আমাদেরই বা এমন ছুটতে হবে কেন বারবার? তুই জানিস না ভাই এখন কতটা ব্যস্ত থাকে? মাথা নিচু করে ফেললো পিয়াস। পরশের অগোচরে পাভেলকে চোখ রাঙালো, যার মানে তুই কেন এসেছিস এখানে? আর ভাইকে কেন রাগিয়ে দিচ্ছিস আমার বিরুদ্ধে? ঠোঁট চিপে হাসলো পাভেল। তারপর পুনরায় গা জ্বালানো হাসি দিয়ে বলল, ছি, মান সম্মান তো পুরো ডুবিয়ে দিলি। কোন না কোন মেয়ের হাতে মার খেয়েছিস। আমি ভাবছি এই কথা কোনোভাবে ফিরোজপুরে ছড়ালে কি হবে। বিরোধী পক্ষের সবাই বলবে এমপির ভাই মেয়ে মানুষের হাতে মার খায়। ছি, আমার তো লজ্জা করছে তোদের ভার্সিটিতে আসতেই। সবাই মুখ টিপে টিপে হাসছে আর বলছে ওই যে মেয়েদের হাতে মার খাওয়া পিয়াসের ভাইয়ারা এসেছে। শারাপ পাভেল, আমি এই মুহূর্তে ওই মেয়েটাকে দেখতে চাই। ১০ মিনিটের মধ্যে হাজির করবে ওই মেয়েকে। থেমে আদনানের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কি জন্য মেরেছে ওই মেয়ে? আর তোমরা কোথায় ছিলে? আদনান পিয়াসের দিকে তাকালো। পিয়াস না বলার জন্য বারবার মাথা নাড়িয়ে ইশারা দিলেও পরশের ধমকানির সাথে পেরে উঠতে পারল না। নিচু মুখে বলল, ওই মেয়েটাও এই জাবিরি স্টুডেন্ট, আমাদের জুনিয়র। ওর বোনকে পিয়াস ডিস্টার্ব করেছিল সকালের দিকে, তাই জন্য হকি স্টিক দিয়ে পিটিয়েছে। আর ভাইয়া, ওই মেয়ের ভার্সিটির সবার সাথে হাত মেলানো, ছাত্রনেতা থেকে শুরু করে সাধারণ স্টুডেন্টরাও ওই মেয়ের কথায় হ্যাঁ মেলায়। ওখানে আমরা যদি কিছু করতে যেতাম তাহলে উল্টো মার খেতাম।
পরশ অবাক হয়ে শুনল সব। কপালের চামড়ায় দুভাঁজ করে গেছে ইতিমধ্যেই। পিয়াসের দিকে তাকিয়ে সোজা সাপটা জিজ্ঞাসা করলো, মেয়েদেরকে ডিস্টার্ব করছিলি? বাহ, মারামারি যাবতীয় অকাম কুকাম থেকে শুরু করে এখন মেয়েলি ঝামেলায়ও পড়েছিস। এই জন্য তোকে এখানে পাঠিয়েছিলাম আমি। হুট করে পরশের এমন চিৎকারে ভয় পেয়ে গেল পিয়াস। দ্রুত নিজের সাফাই গাইতে বলল, ভাই আমার কোনো দোষ নেই। ওই মেয়েকে অনেক দিন ধরে পছন্দ করি আমি, এমনকি আমাদের অনেক বছরের রিলেশন। কিন্তু হুট করে ও কিছুদিন ধরে আমাকে ইগনোর করছিল। অন্য আর একটা রিলেশনে জড়িয়েছে, আমি মানতে পারিনি। ব্যাস রাগের বসে ওর সাথে দেখা করতে গিয়ে এক পর্যায়ে হাত ধরেছিলাম। আর জোর করার জন্যই হয়তো ওর বোনকে বলে এমন একটা সিন ক্রিয়েট করেছে। তুমি বলো, কাউকে ভালোবাসে কি ভুল? কথাটা বলতেই কাতর চাহনিতে তাকালো পিয়াস। ঘাড়ে হাত রেখে শান্ত কণ্ঠে পরশ বলল, এসব মেয়েদের পাল্লায় পড়তে নেই ভাই। এরা সাময়িক সময়ের জন্য এসে মায়া বাড়িয়ে অন্য পুরুষে মগ্ন হয়। আমি বুঝতে পারছি তোকে। এর মধ্যেই ফোন হাতে এগিয়ে এলো রতন। পরশের উদ্দেশ্যে বলল। পরশ ফোনটা ধরতেই টেনে নিল পাভেল। ভাইয়ের উদ্দেশ্যে নিচু কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আমি কথা বলছি, তোর বলার দরকার নেই। এমপি মানুষ, যদি মেয়েটা গাড়ি টাড়ি দিয়ে বসে তখন আর প্রেস্টিজ থাকবে না। সাই জানালো পরশ। ফোনটাকে কানে তুলতেই ওপাশ থেকে দাবাং মার্কা এক ধমক চলে এলো। ওই বিল গেটসের বাচ্চা, টাকা কি ফোনে বেশি হয়ে গেছে? ফোন দিয়ে এমন চুপচাপ থাকার মানে কি? খুব বেশি হয়ে গেলে আমার নাম্বারে রিচার্জ করে দিস ভাই, এখন রাখ। হকচকিয়ে গেল পাভেল। ফোন কেটে এই আতঙ্ককে দ্রুত বলল। আমি পাবেল শিকদার বলছি। মুহূর্তেই ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে ভেসে আসলো। নাক ছিটকালো স্পর্শী দাম্ভিকতার সাথে বলল, তো আমি কি করব? জানতে চেয়েছি আপনার নাম, কি দরকারে ফোন দিয়েছেন সেটা বলুন। পিয়াস শিকদার আমার ভাই হয়, আপনি যাকে আজকে ভার্সিটির সবার সামনে পিটিয়েছেন। আপনার সাথে কথা আছে, 10 মিনিটের মধ্যে ক্যাম্পাসে আসবেন। অবাক হয়ে গেল পাভেল। না বোঝার প্রয়াসে আবারও জিজ্ঞাসা করলো। গাড়ি পাঠিয়ে দিন সোসাইটি গেটে, আসছি আমি। সাথে সাথেই ওপাশ থেকে ঝাড়ি এলো তেতে স্পর্শী বলল, তো আমি কি বিএমডাব্লিউতে চড়ে আসবো যে 10 মিনিটের মধ্যে হাজির হব? লোকাল বাস ধরতে হবে ভাই, কয় ঘন্টা লাগবে জানি না। কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই পরশের ইশারায় আবার থেমে গেল। শান্ত কণ্ঠে বলল, আচ্ছা আসুন, অপরাজয়ের বাংলার সামনে আসবেন, আমরা সেখানে অপেক্ষা করছি। ফোন রেখে দিতেই পরশের উদ্দেশ্যে পাভেল বলল, তুই কি পাগল হয়ে গিয়েছিস? রাতে মিটিং আছে, এই মেয়ের আসতে ক ঘন্টা লাগবে কে জানে। ততক্ষণ বসে থাকবো? আর সব কিছু বাদ দিলাম, কথা বলে যা বুঝলাম মেয়েটা ভীষণ ডেঞ্জারাস। যদি কিছু করে বসে সেই সময় মান সম্মান থাকবে তোর? এমনিতে যা বুঝলাম এর হাত চলে কথার আগে। যদি 2-4টা থাপ্পড় দিয়ে বসে তারপরে কি মেরে ফেললেও তোর সম্মান ফিরে আসবে? আমার ভয় লাগছে ভাই। চোখ দুটো ছোট ছোট করে তাকালো পরশ। পিয়াসকে নিয়ে রুম থেকে বের হতে হতে বলল, যত রাতই হোক না কেন আমি থাকবো। আমি দেখতে চাই এমন হিম্মত কার যে কিনা আমার ভাইয়ের গায়ে হাত তুলে, তাও তার বোনের নষ্টামির জন্য। হার মানলো পাভেল। নিজেও পিছু পিছু আসতে লাগলো। পিয়াস চোরা কণ্ঠে আস্তে করে বলল, ওর বাড়ি কাছেই, খুব বেশি হলে 15 মিনিট লাগে। আর রেডিও কলোনি থেকে জাহাঙ্গীরনগর আসতে কোনো জ্যাম বাঁধে না। ত্রস্ত পায়ে গেটে ঢুকলো স্পর্শী। গায়ে কালো রঙের ঢোলা সালোয়ার কামিজ, গায়ের ওড়নাটা মাথায় জড়ালেও বাতাসের দাপটে তা পড়ে যাচ্ছে বারবার। দ্রুত পায়ে এগিয়ে গেল অপরাজেয় বাংলার দিকে। 10 মিনিট হাঁটতেই দেখলো পিয়াসের মুখ। ওদিকে দাঁড়িয়ে সামনে থাকা মানুষগুলোর সাথে কথা বলছে। পাশেই পার্ক করা 3-3টা গাড়ি। বেশ চেনা লাগলো গাড়িগুলো। এতগুলো বডিগার্ড। পিয়াসের বন্ধু বান্ধব দেখে সামান্য ভরকালো স্পর্শী। তাকে মারবে নাকি এখন? মুহূর্তেই হাসি পেল তার ভাবনাতে। আমাকে ডেকেছো কেন? ত্রস্ত পায়ে সামনে এগিয়ে যেতে পিয়াস ক্ষুব্ধ চোখে তাকালো। এই কি, এটা তো 200 টাকা ভাই। এই তুমি মেরেছো আমার ভাইকে? ঢোক গিল স্পর্শী। সামনে অবাক হয়ে দাঁড়ানো পরশের চোয়াল শক্ত হয়ে গেল মুহূর্তেই। দাঁত চিবিয়ে বলল, তোমার সাহস হলো কি করে আবার ভাইকে মারার? হ্যাঁ, আবার শুরুতেই বোঝা উচিত ছিল এমন ডাকাত আজ পাগলি বখারে সন্ত্রাস মেয়ে ছাড়া কোনো ছেলেকে পেটানোর মতো কাজ আর কার দ্বারা হতে পারে। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো স্পর্শী। তারপর চেঁচিয়ে উঠল, আরে বাহ, আমি কি করে ভুলে গেলাম। চোর ছ্যাচরের কম্বিনেশন, ভীষণ বড় ভুল। আরে আমার বোঝা উচিত ছিল এই পবিত্র চরিত্রের ছেলেটার ভাই কতটা চরিত্রবান হতে পারে। একটা তো ডাকাত আর অন্যটা চরিত্রহীন।
দিনের শেষ প্রহর, ঘড়ির কাঁটায় প্রায় 5টা বাজতে চলল। সূর্য তার তপ্ত রশ্মি নিয়ে উবে গেছে আরো আগেই। বিশাল আকাশে এখনো রয়ে গেছে শুধুমাত্র তার আলোক রশ্মিগুলো। এগুলো মৃদু উত্তপ্ততা ছড়ালেও প্রকৃতির নির্মল ঠান্ডা বাতাসের প্রকোপের সাথে পাল্লা দিয়ে হেরে যাচ্ছে। পরশ ক্রমশ নিজস্বতায় পরিপূর্ণ হচ্ছে, নিজের রাগকে কন্ট্রোল করার শক্তি ক্রমশ হারিয়ে ফেলছে। একজন রাজনৈতিক নেতা হিসেবে আয়ত্ত করা এতদিনের সেই স্নিগ্ধতা গম্ভীরতা প্রস্থান নিয়ে অবস্থান নিচ্ছে ব্যক্তিসত্তার জেদে। সামনেই অন্যদিকে তাকিয়ে বিরক্তিকর অভিমূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে স্পর্শী। পরশ দাঁতে দাঁত চেপে বলল, মুখ সামলে কথা বলো। কাকে চরিত্রহীন বলছো তুমি? অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের এবং পরের চরিত্রের উপর ফোকাস করো। গায়ে পড়া অভদ্র মেয়ে কোথাকার। হা হয়ে গেল স্পর্শী। তাকে অভদ্র বলছে এই এমপি। রাগে জেদে নাকের উপর অংশ লাল হয়ে গেল, চেঁচিয়ে উঠে বলল, আপনি কি ইনডাইরেক্টলি আমাকে চরিত্রহীন বললেন? নিজের ঠোঁটটাকে বাঁকা করে হাসলো পরশ, তারপর বলল, ডিরেক্টলি বলছি, তোমার আর তোমার বোনের চরিত্রে সমস্যা রয়েছে। শুধু চরিত্রে না, তোমার তো মাথাতেও সমস্যা রয়েছে। নইলে এভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে না, আর না তো নিজের বোনের কথা শুনে অন্য আরেকটা ছেলেকে বখাটের মতো মারতে না। এই মেয়ে, তোমার বোনকে নিয়ে আসুনি কেন? আমি দেখতাম ওই প্রতারককে, যে আমার ভাইয়ের সাথে প্রথমে বছরের পর বছর সম্পর্ক করে লাস্ট মোমেন্টে ইফটিজার বানিয়ে দিয়েছে। ঢোক গিলল পিয়াস, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে দুপা পিছিয়ে গেল। এগুলো বলা কি খুব প্রয়োজন ছিল পরশ ভাই? সে থাকা রতন চিমটি কেটে পিয়াসের উদ্দেশ্যে বলল, কি রে, তোর ভাই কি এখানে তোকে নিয়ে কথা বলতে এসেছে? উনি তো নিজের ব্যাপার নিয়েই ঝগড়া করছে। বাই দা ওয়ে, তোর ভাইয়ের এক্স ছিল নাকি স্পর্শী? আরে ধুর, আমার ভাই প্রেম করবে ওর মতো অসভ্য মেয়ের সাথে? আর তাছাড়াও ভাইয়ার বিয়ে ঠিকঠাক আংটি পরানো হয়ে গেছে, এই সামনের মাসেই বিয়ে। আমার ভাবি ভীষণ শান্ত, দুনিয়া নড়বে তবুও আমার ভাবি নড়ে না। মাথা ফাঁকা হয়ে গেল স্পর্শীর। কি বললো এই এমপি? ওই লোফারটার সাথে আরশির সম্পর্ক ছিল, তাও বছরের পর বছর ধরে। পিয়াসের দিকে তাকালো স্পর্শী, তারপর পরশের দিকে তাকিয়ে বলল, এই কথাগুলো আপনার ভাই আপনাকে বলেছে? হঠাৎ স্পর্শীর এমন শান্ত রূপ দেখে পরশ খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। পিয়াসের চোরা চোখের দিকে একবার তাকিয়ে স্পর্শীকে বলল, তোমার বোনকে জিজ্ঞেস করো কত বছরের সম্পর্ক ছিল। এতদিন পর নতুন কোনো ছেলে পেয়ে তার সাথে জড়িয়েছে অসভ্য মেয়েটা। পেলে তো থাপ্পড়ে গাল লাল করে দিতাম। মুহূর্তেই পায়ের জুতো খুলে হাতে নিল স্পর্শী। পিয়াসের দিকে তেড়ে যেতে যেতে বলল, আপনার এই লোফার ভাইটার চরিত্র তো ভাদ্র মাসের কুকুরের মতো, যখন যার কাছে যায় তাকেই বউ মনে হয়। ভার্সিটির সবকটা মেয়ের সাথে তো ওর সম্পর্ক ছিল, সবগুলোই তো ওর 2-3 বছরের গার্লফ্রেন্ড। কি করে আমার বোনের সাথে বছরের সম্পর্ক ছিল তোর? বাকরুদ্ধ হয়ে গেল পরশ। এহেন কাণ্ডে বডিগার্ড গুলো ছুটে এলো স্পর্শীর দিকে। কোনো না কোনো ঝামেলা বাঁধবে বুঝে উঠতেই পাভেল হাত দিয়ে ইশারা করে থামতে বলল বডিগার্ডদের। স্পর্শীর দিকে রেগে গিয়ে বলল, এই সাবধান, আপনার সাথে আমরা ভদ্রভাবে কথা বলছি দেখে ভাববেন না যে আমরা দুর্বল। এমন অভদ্রতা আরেকবার করলে 2-4টা থাপ্পড় লাগিয়ে দেবো গালে, তখন বুঝবেন আমরা কতটা ভদ্র। মুহূর্তেই ঠাস করে থাপ্পড় পড়লো পাভেলের গালে। মাথায় বজ্রপাত পড়লো পাভেলের, যেন সে স্বপ্নে আছে। এমন রিয়াকশন মোটেও আশা করেনি সে। ছল ছল চোখে ইনোসেন্ট ফেন্স বানিয়ে তাকিয়ে রইল স্পর্শীর দিকে। 2 হাত দিয়ে মুখ চেপে হেসে দিল পিয়াস। এখানে অন্য কেউ হলে কথা ছিল, কিন্তু থাপ্পড় পাভেল ভাই খেয়েছে, এতে সে ভীষণ সন্তুষ্ট। এই তো কিছুক্ষণ আগেই তাকে ব্যঙ্গ করে বলছিল, মেয়েদের হাতে মার খেয়েছিস, এত বড় লজ্জার বিষয়। এবারে নিজেই সেই লজ্জার সম্মুখীন হলো। পিয়াসের উপর থাকা সমস্ত রাগ পাভেলের উপর ঝেড়ে স্পর্শী বলল, এই আপনাকে কে ডেকেছে? আপনি মাঝখান থেকে উঠলেন কেন? হ্যাঁ, আমি কথা বলছি এই 2 ভাইয়ের সাথে, আপনি নাক গলালেন কেন? সেক্রেটারির মতো থাকবেন। ও আমার নিজের ভাই। ভ্যাবাচাকা খেয়ে গেল স্পর্শী। 3 ভাইয়ের দিকে চোখ বুলিয়ে 3টে আঙুল দেখিয়ে বলল, হ্যাঁ 3টা? এতগুলো কেন? এরপর পাভেলের দিকে তাকিয়ে বলল, না মানে আমার মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, আপনারও কথা বলার অধিকার আছে, বলুন কি বলবেন। এ যেন এক কড়া গরম তেলের মধ্যে এক ফোঁটা পানির ছিটে পড়লো। আশেপাশে কিছু উৎসুক ছাত্রীর দিকে তাকালো পাভেল। কেউ কেউ হাসছে, নিশ্চয়ই তার থাপ্পড়ের বিষয় নিয়ে। পরশের দিকে তাকিয়ে দেখলো সে এখনো ঘোরের মধ্যে আছে, তাকে থাপ্পড় মেরেছে। কোথায় সবাই এ বিষয়ে লড়বে তা না, সবাই ঘোরের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রাগে হন হন করে গাড়ির দিকে এগিয়ে গেল। তেজ নিয়ে দরজা মেলে ভেতরে ঢুকে ঠাস করে লাগিয়ে দিল।
সেদিকে একবার তাকিয়ে আফসোস করলো স্পর্শী। আহারে, বেচারাটা শুধু শুধুই থাপ্পড়টা খেলো, কিন্তু এতে স্পর্শীর ও সব দোষ নেই। কেন ওই ছেলে রাগের সময় তার সামনে এলো, তার উপর তাকে 2-4টা থাপ্পড় মারারও হুমকি দিয়েছে। কম সাহস? না, মেরে ঠিকই করেছে সে। একটা থাপ্পড় অবশ্যই প্রাপ্য ছিল। তারপর হাতের ঘড়ির দিকে তাকালো। সন্ধ্যা হয়ে এলো প্রায়। তারা দেখিয়ে পরশের দিকে তাকিয়ে বলল, শুনুন এমপি সাহেব, যা হয়ে গেছে এই পর্যন্তই। আপনার ভাইকে সাবধান করে দেবেন, কাকানি এইসব ছুকছুকানি স্বভাব পাল্টাতে বলবেন। না হলে এবার তো আমি এর পরের বার পুরো ভার্সিটির সব মেয়েরা মিলে পেটাবে ওকে। যাই হোক, এরপর আর কোনো ঝামেলা করার চেষ্টা করবেন না। আমার এসব ঝামেলায় জড়াতে ভালো লাগে না। এমনিতেও আমি ভীষণ শান্ত এবং শান্তিপ্রিয় মেয়ে। এসব ঝুট ঝামেলা থেকে 100 হাত দূরে থাকি, মনে রাখবেন। কথাগুলো বলেই হাঁটতে শুরু করলো গেটের দিকে। দুপা হেঁটেই আবারও পেছনে ফিরে এলো। হাতের তালু চুলকাতে চুলকাতে ইনোসেন্ট ফেস নিয়ে বলল, এই শুনুন, আপনি তো এখন চুল কাটেননি, তার মানে আমি আপনার কাছে এখনো 100 টাকা পাই। দ্রুত দিয়ে দিন, এখান থেকে রিক্সা উঠবো। চোয়াল শক্ত করে ফেললো পরশ। ত্রস্ত পায়ে স্পর্শীকে অবজ্ঞা করে চলে গেল গাড়ির ভিতরে। হা হয়ে গেল স্পর্শী, চেঁচিয়ে উঠে বলল, আরে আরে আরে, আপনি তো অনেক কৃপণ। আমি সেদিন আপনাকে হেল্প করলাম, আর এখন আপনি আমার টাকা মেরে খাচ্ছেন। হ্যাঁ, আমার পাওনা আমাকে ফিরিয়ে দিন দ্রুত। গাড়ির ভেতরে ঢুকেও আবারও বেরিয়ে এলো পরশ। দুবার সামনে এগিয়ে স্পর্শীর কাছে এসে দাঁড়ালো। দাঁতের দাঁত চেপে বলল, কিসের টাকা? উল্টো আমি আরো 450 টাকা পাই তোমার কাছে। আসার দিন মনে আছে? মাথা ফাটিয়েছিলে, ওর চিকিৎসা কে করেছিল? পুরো 650 টাকা খরচ হয়েছে। 200 মাইনাস গেল, আরো 450 পাই আমি। এক্ষুনি দাও, দ্রুত। এই যে মাইনকার চিপাই পড়লো স্পর্শী। আশেপাশে তাকিয়ে হুট করে চিৎকার মেরে বলল, কানে কানে বলছেন কেন? জোরে বলুন না, সবাই জানুক আপনি কেমন এমপি। একটু ডাক্তার দেখিয়েছেন, এতে এত খোটা দিচ্ছেন? আসছে নেতা আমার, এ নাকি আবার জনসেবা করবে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।